হেয়ার লস পুরুষ মহিলা দুজনেরই হয়, এবং দুজনের আলাদা আলাদা কারণে হয়। আহ, আমি একটা জিনিস বলি, ধরো ইডেন গার্ডেনে যত লোক ধরে, প্রায় লাখখানেক লোক ধরে, তো এবার সেখান থেকে 100 জন বেরিয়ে গেল কি 100 জন ঢুকলো আমরা বুঝতেও পারি না। প্রত্যেক দিন কিন্তু আমাদের মাথা থেকে প্রায় শখানেক চুল পড়ে যায়, আমরা সেটা বুঝতেও পারি না। যেমন ধরো আমাদের 72 বার আমাদের হার্ট বিট করছে, আমরা বুঝতেও পারি না, কিন্তু সেটা যখন 100 বার হয় তখন বুঝতে পারি। সেটা যখন 50-এ নেমে আসে বুঝতে পারি। আমরা 18-19 বার প্রত্যেক মিনিটে নিঃশ্বাস নিই, বুঝতে পারি না। সেটা যখন 50-এ চলে যায় বা 5-এ নেমে আসে তখন বুঝতে পারি। ঠিক একইভাবে ওই 100টা চুল কিন্তু আমাদের হিসাবের মধ্যে আসে না, কিন্তু সমস্যাটা হয় যখন 400টা চুল পড়ে। অথবা ধরো 200টা চুল পড়ছে কিন্তু চুল গজাচ্ছে 30টা, প্রত্যেকদিন একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে ওই ইডেন গার্ডেনও ফাঁকা হতে শুরু করবে। সেই জন্য এটা একটা ব্যালেন্সের ব্যাপার। এবং মহিলাদের চুল পড়া আর ছেলেদের চুল পড়া দুটো সম্পূর্ণ আলাদা কারণে হয়। তো চুলের ভূত হয়ে যেতে, মানে উধাও হয়ে যেতে, 3টে দশা লাগে। একটা হচ্ছে অ্যানাজেন বা সক্রিয় দশা, এটা মনে রাখার মতো জিনিস। মানে মানুষের মাথার 90% চুলই এই গোত্রে 2 থেকে 10 বছর থাকে। এরপর চলে যায় হচ্ছে ক্যাটাজেন দশায় বা মিশ্র দশায়, 2-3 সপ্তাহ থাকে। তারপরে টেলোজেন দশা। এই টেলোজেন দশা হচ্ছে মাস 3। 1% চুল এই গোত্রে থাকে। এবার আবার সেই হিসেবে যে 1 লক্ষে 1%, 100টা, মানে রোজ মাথা থেকে যদি রোজ 80 থেকে 150টা চুল পড়েও যায়, চিন্তার কিছু নেই। এটা প্রধানত আমাদের নন স্কারিং অ্যালোপেশিয়া। এছাড়াও কিছু জটিল রোগে কিছু স্কারিং অ্যালোপেশিয়া হয়, যেখানে মানুষের মাথার যে চুল তার গোড়াটাই নষ্ট হয়ে যায়, তাই জন্য হেয়ার ফলিকুল গুলো চলে যায়, সেটা আরো জটিল ব্যাপার, সেটা আমি পরে। ছেলেদের চুল পড়ে প্রধানত একেবারে বংশগতির কারণে। এবার বংশগতি মানে কিন্তু শুধু বাবা কাকা জ্যাঠা নয়। বংশগতি মানে আমার যদি 300 বছর আগেও কারো হয়ে থাকে, সেই জিনটা কিন্তু আমি বহন করছি। সেটা সবসময় যে বাবা কাকা জ্যাঠা কি হবে তার কোনো মানে নেই, মামা বাড়ি থেকেও আসতে পারে। ওটাই হচ্ছে ছেলেদের টিপিক্যাল বল্ডনেস এর যে প্যাটার্ন, সেটাই। মানে আস্তে 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 চুলটা সামনে থেকে পিছিয়ে যাওয়া, তার কতগুলো আমাদের চিকিৎসার ভাষায় কতগুলো স্টেপ আছে। ধীরে 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 সেটা পিছিয়ে চলে যাওয়া। এবার সেটা আমি আবার বলছি, ছেলেদের যে চুল পড়া সেটা প্রাথমিকভাবে আহ, এটা একেবারে কিন্তু বংশগত কারণে, মানে নামটাও তাই, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। আর মেয়েদের যে চুল পড়া, সেই জিনিসটা প্রধানত যেটা হয় সেটা হচ্ছে কোন একটা কারণ থাকে। মানে আমি মজা করে যেটা বলি যে প্রকৃতি দেবী তো বোধহয় মেয়ে, তাই জন্য মেয়েদের চুল পড়ার কারণটা আমাদের সামনে তুলে দেন এবং আমরা অঙ্ক মিলিয়ে সেই কারণটা খুঁজে বার করি এবং সেটাকে ঠিক করতে পারি। কোনো বয়সেই মেয়েদের চুল পড়াটা জানতে স্বাভাবিক নয়। শুধু আহ পোস্ট মেনোপজাল, মানে রজনী বৃত্তির পর চুল পড়াটা স্বাভাবিক প্রকৃতিগতভাবে। কিন্তু 60, 70, 80 বছর বয়সেও মেয়েদের অনেক বাড়ির আহ ঠাকুমা দিদিমাদের চমৎকার চুল থাকে। ছেলেদের চুলটা কিন্তু সবসময় এরকম ভাবে থাকে না। মেয়েদের চুল পড়ে কেন? মেয়েদের চুল পড়ার প্রাথমিক কারণ হচ্ছে আমাদের দেখতে হবে কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা আছে কিনা। তাদের কি কোনো ওই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, পিসিওডি আছে, আমরা অনেক সময় ডার্মাটোলজিস্টরাই প্রথম সেটা ধরে। আর এছাড়াও যে কারণগুলো, সেটা হচ্ছে তার ফেরিটিন ঠিক আছে তো, আয়রন ঠিক আছে তো, তার থাইরয়েডের কোনো সমস্যা নেই তো, তার ভিটামিন ডি ঠিক আছে তো, মানে কোনো রক্তাল্পতা থেকে বা কোনো অন্যান্য আমাদের যে শরীরের জরুরি যে জিনিসপত্রগুলো সেগুলো যদি কমে গিয়ে থাকে, কোনো স্ট্রেস, এবার স্ট্রেসে ছেলেদেরও চুল পড়তে পারে, স্ট্রেস থেকে চুল পড়ছে না তো। আহ এছাড়াও হঠাৎ কোনো অসুখ হয়েছিল গত 2-3 মাসের মধ্যে, এটাও ছেলেদের হতে পারে। কিন্তু যেমন ধরো টাইফয়েডের কথা আগেই বলেছি, টিউবারকুলোসিস থেকে হতে পারে। কোভিড এর পরে আমরা ভয়ঙ্কর দেখেছি সারা পৃথিবী জুড়ে চুল উঠে যাওয়া। এছাড়া কারো যদি ম্যালিগন্যান্সি বা ক্যান্সার কেমোথেরাপি চলতে থাকে, আগেকার ওষুধগুলো বিশেষ করে সেগুলোতে চুল ভয়ানক পড়ে। কোনো একটা কারণ থাকে, মানে চুল পড়ার একটা কারণ মেয়েদের ক্ষেত্রে আমরা বার করি এবং আহ, সেইভাবে আহ, আমরা সেটাকে চিকিৎসা করার চেষ্টা করি। টাইপ অবশ্যই আমরা বিভিন্ন পর্যায়ে সেই চুলটা পড়ে। কোনো কোনো মেয়ে ছোটবেলায় দেখবে খুব টাইট করে চুলটা পেছনে ঝুঁটি মারছে, তার জন্য একটা ট্র্যাকশন অ্যালোপেশিয়া হয়, সেটা
তার মাকে বা বাবাকে আমরা সচেতন করে দিই যে এতটা টেনে বাঁধবেন না, তাহলে চুলের গোড়াটা একটু হালকা হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটু বড় হওয়ার পর তখন ওজনটা বাড়ছে, একটু কপালে ব্রণ হচ্ছে, তাহলে একটু হালকা লোম হচ্ছে, তার সঙ্গে যে চুল পড়ছে, তখন আমরা তাদের সচেতন করি একটু দেখে নিন ওভারিয়ান সিস্ট হচ্ছে কিনা। আহ কোনো একটা অসুখের পরে যদি তিনি আসেন, বা একটা কোনো অপারেশনের পরে যদি আসেন, আমরা জানি যে বেবি ডেলিভারি হওয়ার পরে যে 4 থেকে 11 মাস পর্যন্ত চুল পড়া, এই ব্যাপারগুলো থাকতেই পারে। আর মনের উপর কোনো যদি চাপ পড়ে, স্ট্রেস যদি হয়, তার থেকেও কিন্তু চুল পড়তে পারে। আর একটা কথা পরিষ্কার ভাবে বলে যে জলের সঙ্গে চুলের কোনো সম্পর্ক নেই। সেই জলটা যদি আয়রন মেশাই হোক বা সোনা মেশাই হোক বা যাই হোক, তার সঙ্গে কিন্তু চুল উঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটা সারা বিশ্ব জুড়ে একটা মিথ। যে কোনো বয়সেই চুল পড়তে পারে। আর ছোটদের চুল পড়া, বড়দের চুল পড়া আলাদা কারণে হয় অবশ্যই। ছোটদের চুল পড়া একটা টাক পোকার কারণে হতে পারে, একটা জায়গা থেকে চকচকে হয়ে চুলটা উঠে গেল, সেই জিনিসটাকে অনেকে অ্যালোপেশিয়া এরিয়াটাই নামটা শুনলেই আতঙ্কিত হন, কিন্তু অ্যালোপেশিয়া আলাদা করে কিন্তু তার মানে হচ্ছে একটা, এটা ল্যাটিন কথা একটা, এবং সেই ল্যাটিন কথাটার মানে হচ্ছে চুল পড়া, ইংরেজিতে হেয়ার লস। এবার সেইটা একটা একদম মানে এই টার্মটা আমরা রোজই ব্যবহার করি, সে অ্যালোপেশিয়া কথাটা শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেটা কারণটা আমরা যাতে বুঝে নিই, অ্যালোপেশিয়া এরিয়াটা একটা নির্দিষ্ট অসুখ, কোনো বিশেষ বয়সে এটা হয় যে তা না, ছোটদের হলে আমরা একটু চিন্তিত হই। আর ছোট মেয়েদের অনেক সময় আমরা দেখি কি ট্রাকশন অ্যালোপেশিয়া হয়, তার বাবা মা তার পেছনে চুলটা এমন টাইট করে বেঁধে দিয়েছেন যে তার জন্য তার চুলের সামনের দিকে একটু আহ গোড়াগুলো আলগা হয়ে যাচ্ছে, সেটাকে বলে ট্রাকশন অ্যালোপেশিয়া, সেটা একটু সচেতন হতেই হবে। আর একটা বয়সের পর আমরা যখন দেখি যে তার ওজনটা বাড়তে শুরু করেছে, কপালে একটু দানা দানা ব্রণ বেরোতে শুরু করেছে, চিবুকে একটু লোম হতে শুরু করেছে, তার সঙ্গে চুল উঠছে, তখন আমাদের ভাবতে হবে ওভারিয়ান সিস্ট হচ্ছে না তো। তা এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হয়। আবার বয়সের সাথে সাথে রজনী বৃদ্ধি করে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে 50-52 পরে যে চুল ওঠা, সেটার কারণ হরমোনাল, সেটার কারণ ওই পোস্ট মেনোপজাল। আর আরেকটা সময় মেয়েদের চুল পড়ে, সেটা হচ্ছে কোনো কারণে, কোনো একটা ধরো একটা অপারেশন হয়েছে, বা কোনো কোনো কারণে ব্লিডিং হয়েছে, ব্লাড লস হয়েছে, তারপর চুল পড়ে যাওয়া, সেটাও একটা হতে পারে। সবগুলোই পার্ট অফ দ্য সেম থিং, ক্রনিক টেলোজেনেফ্লোবিয়া। এবং সেই ব্যাপারগুলো আমাদের নির্দিষ্টভাবে জানতে হবে যে কি কারণে চুলটা পড়ছে। ট্রিটমেন্টটা করার আগে অঙ্কের মতো, অঙ্কটা এক্স্যাক্টলি কি অঙ্ক সেটা জানলে যেমন তার ফর্মুলা আমরা ফেলে দিতে পারি, সেই জন্য ঠিক কি কারণে চুলটা উঠছে সেটা আমাদের জানতে হবে। ছেলেদের ক্ষেত্রে আবার বলেছি, সেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগতির কারণে যে চুল উঠছে, সেই জিনিসটা আমাদের আগে থেকে কিন্তু আহ, দেখতে হবে যে তার, সেটাই আমাদের সত্যি কথা না, সেই ছেলেটি যে এসছে তার মাঝখানে টিউবারকুলোসিস হয়েছিল, বা টাইফয়েড হয়েছিল, বা অন্য কোনো একটা কঠিন অসুখ হয়েছিল, বা স্ট্রেসে ভুগছে। একটা জিনিস আমার বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে জলের সঙ্গে চুলের কোনো সম্পর্ক নেই। অনেকের কাছেই আজকাল শুনি যে ডাক্তারবাবু আমার ছেলে ব্যাঙ্গালোরে পড়তে যাওয়ার পরেই সব চুলগুলো উঠে গেল, কিন্তু ব্যাঙ্গালোর থেকে একটি ছেলে কলকাতায় পড়তে এসে যদি চুল পড়ে যায়, সে কিন্তু কলকাতার জল কিন্তু ডোজ দেবে। এবং জলের মধ্যে আয়রনে থাকুক আর সোডাই থাকুক, জলের জন্য কিন্তু চুল খারাপ হয় না, ওটা একটা ভুল ধারণা। আর এবার আসি চুলের চিকিৎসায়। চুল আমরা যখন জেনেই গেলাম যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যদি হয় ছেলেদের ক্ষেত্রে, তার আহ, প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে অবশ্যই মিনক্সিডিল। মিনক্সিডিল শুনলেই অনেকে ভুরু কুঁচকন যে আমাদের কি সেটা সারা জীবন লাগিয়ে যেতে হবে? অবশ্যই। আহ, আহ, এখন মিনক্সিডিল লাগানোর থেকে খাবার মিনক্সিডিল এসে গেছে, লো ডোজ মিনক্সিডিল, সেটা সেফ এবং নিশ্চিন্তে খাওয়া যায়। ডাক্তার, এই যে মিনক্সিডিলটা আমি ব্যবহার করছি না একটাই কারণ, তখন শুরু করলেই শুনেছি আর বন্ধ করা যায় না। এই কথাটা কিন্তু আপনি ভাবেন না চশমা নিয়ে। আপনি কখনোই ভাবেন না যে আমি চশমা পরবো, যে চশমা পরলে কিন্তু আর কোনোদিন বন্ধ করতে পারবো না। তাই জন্য এটা জেনে রাখবেন যে চুল পড়াটা কোনো অসুখ ঠিক নয়, চুল পড়াটা হচ্ছে আপনার পুরো সারা জীবনেরই একটা অংশ। তাই জন্য যেরকম কতদিন ধরে থাইরয়েডের ওষুধ খাবো, কতদিন ধরে ব্লাড সুগারের ওষুধ খাবো, কতদিন ধরে ব্লাড প্রেশারের ওষুধ খাবো, বা কতদিন ধরে চশমা পরবো, এটা তো আপনি জানতে চান না। যতদিন দেখতে চান ততদিন চশমা পরবেন, ঠিক সেরকম ভাবেই যতদিন চুল দরকার, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, ততদিন কিন্তু
ওষুধ লাগাতে হবে, খেতেও হবে। কোনো পেটের রোগ, কোনো লিভারের অসুখ, কোনো ভাজা খাওয়া, এগুলোর সঙ্গে চুল উঠে যাওয়া বা চুল পেকে যাওয়ার কোনো সম্পর্ক নেই। চুল পেকে যাওয়ার কোনো মেডিকেল থেরাপি নেই। কোনো রং, কোনো রকমের ডাই কিন্তু আলটিমেটলি সেফ নয়। সেগুলো থেকেও বা চুলের ক্ষতি হতে পারে, আর চুল উঠে গেলে কোথায় রং করবে সেটাও একটা ভেবে দেখার মতো। তেল না মাখলে মাথা ধরা, চুল পড়া বা পাকা কোনোটাই হয় না। জেনে রাখবে যে পৃথিবীর কোনো সভ্য দেশে মাথায় মাখার তেল পাওয়া যায় না। এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের এটা একটা স্থানীয় ব্যাপার, এটা একটা কালচারাল ব্যাপার। তার কারণ প্রত্যেকটা চুলের গোড়ায় আমাদের প্রকৃতি দেবী গ্ল্যান্ড দিয়েছেন, সেই গ্ল্যান্ড থেকে তেল নিঃসরণ হয়। তেলের সেই মানে প্রাকৃতিক তেলের কাজ হচ্ছে চুলটাকে কন্ডিশন রাখা, যাতে চুলটা আঁচড়াতে সুবিধা হয়। এর ওপরে যদি তেল লাগাই তাহলে সেটা আক্ষরিক অর্থেই তেলা মাথায় তেল দেওয়া। সেটা না করাই ভালো। রোজ, আবার বলছি, 60 থেকে 100-120টা চুল উঠে যাওয়া স্বাভাবিক, তার কারণ রোজ অতগুলো চুল কিন্তু আবার গজায়। ন্যাড়া হয়ে চুলের কোনো লাভ হয় না। তাই জন্য ছোটদের, শিশুদের যে ন্যাড়া করে দেওয়ার একটা প্রবণতা আছে, সেটা ধার্মিক কারণে হতে পারে, কিন্তু অনেক সময় যেটা হয়, ন্যাড়া করে দিয়ে তারা ভাবেন যে চুল গজাবে, সেটা একেবারেই ভুল ধারণা। আর রোজ যদি দাড়ি কাটা হয় তাহলে দাড়ি কিন্তু ঘনও হয় না, কড়াও হয় না, কিছুই হয় না। তাই জন্য খুব সেফলি মেয়েদের আমরা বলি যে যাদের অবাঞ্ছিত লোম আছে, সব থেকে ভালো হচ্ছে লেজার দিয়ে সে অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলা। এছাড়া তার থেকে যেটা একটু কম ভালো সেটা হচ্ছে রোজ ফিমেল রেজার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সব থেকে খারাপ হচ্ছে ওয়্যাক্সিং, সেটা করাবেন না, তাতে কিন্তু ক্ষতি হয় ত্বকের এবং হেয়ার ফলিকুলের। নিয়মিত শ্যাম্পুটা জরুরি। মানে আমাদের কলকাতা শহর বলি বা যে সমস্ত দূষণ প্রধান জায়গা, রোজ শ্যাম্পু করলেও কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু সপ্তাহে মেয়েদের কথা বলছি যাতে চুল অনেকখানি 2-3 বার শ্যাম্পু করাটা জরুরি। আর আবার আরেকটা কথা বলি, তেল মাখা না মাখার সঙ্গে চুলের স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই, জলের সঙ্গেও না।